হেই, আমি অভি আর আপনারা দেখছেন 3PM ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকে নতুন স্টোরি। কিছুদিন ধরে কালগড় গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। গ্রামে কোনো ঘটনা ঘটলেই সবার আগে খবর দেওয়া হতো রঘুনাথ সিংকে। গ্রামের এক বুড়ি কাঁদতে কাঁদতে জমিদারের কাছে পৌঁছালো। জমিদার সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলে রাহুল কাল বিকেল থেকে নিখোঁজ, এখনো বাড়ি ফেরেনি। আরে চলে আসবে, হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে। আজকালকার ছেলেমেয়েরা তো কিছু না বলেই পার্টি করতে চলে যায়। কিন্তু জমিদার সাহেব, আমি ওর সব বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি। কাল দুপুর থেকে ওকে কেউ দেখেনি। শেষবার ওর বন্ধু বিজয় ওকে দেখেছিল। ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে দেখি। কালীপ্রসাদজি, কালীপ্রসাদ, বিজয়কে ডেকে আনুন। আলীপ্রসাদ কালগড় গ্রামের একজন বুদ্ধিমান লোক ছিল। সে তার মালিকের কথায় বিজয়কে ডেকে নিয়ে আসলো। বলো বিজয়, তুমি রাহুলকে শেষবার কোথায় দেখেছিলে? জমিদার সাহেব, কাল আমি রাহুলকে বিকেল 5টা নাগাদ শ্মশানের পাশের আখের ক্ষেতের দিকে যেতে দেখেছিলাম। ওই দিকে তো কেউ যায় না। ওখানে যাওয়ার জন্য তো আমি পুরো গ্রামকে বারণ করে দিয়েছি। জি জমিদার সাহেব, আমি ওকে মনেও করিয়ে দিয়েছিলাম যে ওখানে যাওয়া বারণ, কিন্তু ও বলছিল ওর কুকুর নাকি ওই দিকেই ছুটে গেছে, তাই ও আখের ক্ষেতের ভেতরের দিকে চলে যায়। ঠিক আছে, দুপুরে আমরা সবাই মিলে আখের খেতে গিয়ে রাহুলকে খুঁজব। দুপুরে গ্রামের সবাই মিলে শ্মশানের পাশের আখের ক্ষেতে রাহুলকে খুঁজতে যায়, কিন্তু সেখানে না রাহুলকে পাওয়া যায় আর না তার কুকুরকে। সন্ধ্যা নামার আগেই জমিদার সবাইকে ওখান থেকে চলে যেতে বলে, কারণ কালগড়ের লোকেদের বিশ্বাস ছিল যে সন্ধ্যা নামার পর ওই আখের ক্ষেতে ভূত প্রেতের আনাগোনা শুরু হয়। এখনো পর্যন্ত কালগড়ের প্রায় 28 জন লোক ওই আখের ক্ষেতে নিখোঁজ হয়ে গেছে। অনেকবার ওই আখের ক্ষেত কেটে ফেলা হয়েছে, কিন্তু পরের দিন সকালেই আবার সেখানে আখের ক্ষেত দেখা যায়। ভয়ের কারণে গ্রামের কোনো মানুষ সন্ধ্যার পর ওদিক দিয়ে যায় না। এখন কি হবে মালিক? আমার রাহুলকে ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। এখন তুমি এক কাজ করো, থানায় গিয়ে একটা রিপোর্ট লিখিয়ে দাও। ঠিক তখনই মঙ্গল ধোপা দৌড়ে আসে। জমিদার সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আমি নদীর ধারে কাপড় কাচছিলাম, ঠিক তখনই শ্মশানের পাশের ওই আখের ক্ষেত থেকে লাল ধোঁয়ার ঘূর্ণিঝড় উঠতে দেখলাম। আর ওই ঘূর্ণিঝড়ের মধ্যে গ্রাম থেকে নিখোঁজ হওয়া পুরনো লোক আর মোটরু তার কুকুর মতির সাথে দেখা গেল। কি আবোল তাবোল বকছিস মঙ্গল? আমরা তো সবাই এখনই আখের ক্ষেত থেকে আসছি। আমরা তো ওখানে এমন কিছুই দেখিনি। মালিক, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে এখনই দেখেছি। ওই ঘূর্ণিঝড়টা দ্রুত ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেল আর লাল ধোঁয়া থেকে নীল ধোঁয়ায় বদলে গিয়ে মিলিয়ে গেল। ঠিক তখনই ইন্সপেক্টর রামেশ্বর সেখানে এসে পৌঁছায়। আসুন ইন্সপেক্টর সাহেব, আমরা আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। আপনি গ্রামে ঘটে চলা ঘটনাগুলোর ব্যাপারে তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ জমিদার সাহেব, গ্রামের ঘটনাগুলোর উপর আমাদের কড়া নজর আছে। আমরা দুজন কনস্টেবল গোপাল আর রমেশকে আখের ক্ষেতের পাশে চেকপোস্ট বানিয়ে পাহারা দিতে বলেছি। এইমাত্র মঙ্গল ধোপা আখের ক্ষেতে লাল ধোঁয়ার ঘূর্ণিঝড় দেখেছে, যেটা শ্মশানে গিয়ে নীল রঙে বদলে মিলিয়ে গেল। আমাদের এটাও জানা আছে, কনস্টেবল গোপাল আর রমেশও এটা নিশ্চিত করেছে যে তারাও এমন ঘূর্ণিঝড় উঠতে দেখেছে যার মধ্যে কিছু লোক আটকা পড়েছিল। আমি এই ব্যাপারেই আপনার কাছে এসেছিলাম, যাতে আপনি গ্রামের সবাইকে নির্দেশ দেন যে সন্ধ্যার পর কেউ যেন আখের ক্ষেতের দিকে না যায়। গ্রামের সবচেয়ে বড় শেঠ শ্যামলালও সেখানে চলে আসে। আরে আসুন শ্যামলাল শেঠজি, আপনার আখের ক্ষেতের কথাই আলোচনা হচ্ছিল। আরে আমিও এই ভুতুড়ে আখের ক্ষেত নিয়ে বিরক্ত হয়ে গেছি। আমি ভাবছি এর চারপাশে দেওয়াল তুলে দেব, যাতে আর কোনো অঘটন না ঘটে।
ঠিকই ভেবেছেন শেঠজি। এই নিন জমিদার সাহেব, আমার তরফ থেকে 2 লক্ষ টাকা বুড়িকে দিয়ে দেবেন। আরে শেঠজি, আপনি নিজেই দিন না। আরে আপনিই দিন, আমি গুপ্তদানে বিশ্বাস করি, দেখানোতে নয়। আচ্ছা, আমি চলি, আমার একটা জরুরি মিটিং আছে। ওদিকে চেকপোস্টে কনস্টেবল লালটু আর মন্টু। ভাই, তুমি কোথা থেকে এসেছো? আমি তো তেঁতুলিয়া থেকে। আর তুমি? আমি কালীবাড়ি থেকে এসেছি। তামাক আছে তোমার কাছে? দাও তো ভাই, ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি পুলিশে ভূত প্রেত তাড়ানোর জন্য ভর্তি হয়েছিলাম বলো তো? হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। এই নাও তামাক, আগে তামাক বানাও, তারপর খেয়ে ভাববো কি করা যায়। ভাই, তুমি কখনো ভূত দেখেছো? হ্যাঁ ভাই, আমি ভূত দেখেছি। আমার কাকার সামনে ভূত তাকে তুলে 3 বার আছাড় মেরেছিল। আমরা তখন আম গাছের ওপর মাচা বানিয়ে পাহারার জন্য ঘুমোচ্ছিলাম। আমি ভূত প্রেত মানি না, এসবই কল্পনা আর গুজব ছাড়া কিছুই না। ঠিক আছে ভাই, যার যার নিজের ভাবনা। ভালো কথা যে তুমি ভূত প্রেতে বিশ্বাস করো না, আমি তো করি ভাই। এক কাজ করা যাক, মাঝরাত পর্যন্ত তুমি পাহারা দাও, তারপর আমাকে জাগিয়ে দিও আর তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এটাই ঠিক হবে ভাই। ঠিক আছে ভাই, আমি এখন ঘুমোতে যাচ্ছি। রাত 2টোর সময় আমাকে জাগিয়ে দিও। 5 মিনিটও হয়নি, লালটু চেকপোস্টের পাশের ঝুপড়িতে ঘুমোতে যাওয়া মন্টুর কাছে এলো। আরে লালটু, কি হয়েছে? তুমি ভেতরে কেন এলে? ভাই, আমার প্রস্রাব পেয়েছে। তো প্রস্রাব কি ভেতরে করবে? একটু দূরে গিয়ে করে নাও, পুরো মাঠ তো খালি পড়ে আছে। সেরকম ব্যাপার নয় মন্টু ভাই, আসলে আমার ওদিকে যেতে ভয় লাগছে। প্লিজ আমার সাথে একটু চলো না, আমি প্রস্রাব করে চলে আসব। আরে, তুমি তো এখনই বলছিলে যে তোমার ভূত প্রেতে ভয় লাগে না। তোমার কথায় তো আমিও একটু সাহস পেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার থেকেও বেশি ভীতু। চলো, টর্চ নিয়ে যাই। লালটু চেকপোস্ট থেকে কিছুটা দূরে গিয়ে প্রস্রাব করতে লাগলো। মন্টু তার থেকে কয়েক পা দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা কালো বিড়াল লালটুর পায়ের সাথে ধাক্কা খেয়ে ক্ষেতের দিকে দৌড়ে গেল। ভাই বাঁচাও, বাঁচাও, আমার পায়ে ভূত ধাক্কা মেরেছে। আরে, ওটা কালো বিড়াল ছিল। আমিও টর্চের আলোয় ওকে খেতে যেতে দেখেছি। না ভাই, ওটা ভূত ছিল, আমার পায়ে ধাক্কা লেগেছে। আমাকে ভূত থেকে বাঁচাও, আমি আমার স্ত্রীর একমাত্র স্বামী। ওর কি হবে? ও বিধবা হয়ে যাবে। তখনই আকাশে হঠাৎ বাজ পড়ল আর মেঘের গর্জনে লালটু আরও ভয় পেয়ে গেল। বাঁচাও, ভূত, ভূত! আরে, আমার ওপর প্রস্রাব করলি কেন? পুরো উর্দি নষ্ট করে দিলি। চল ঝুপড়ির ভেতরে। সরি ভাই, মেঘের শব্দে আর ভয়ে আমার প্রস্রাব বেরিয়ে গেছে। ভাই, হনুমান চালিসা আছে তোমার কাছে? ভূত পিশাচ নিকট নাহি আবে, মহাবীর জব নাম শোনাবে। 2 কনস্টেবল চেকপোস্টের পাশের ঝুপড়ির ভেতরে চলে গেল আর একই খাটিয়ায় দুজনে ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ভয়ে দুজনেরই ঘুম আসছিল না। তখনই আবার মেঘ গর্জে উঠল আর হাওয়ায় ঝুপড়ি টিনের চাল নিচে পড়ে গেল। লালটু ভূত ভূত বলে খাট থেকে উঠে বাইরে দৌড় দিল। তার পিছনে মন্টুও দৌড়ালো। আরে লালটু, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া আমার ভাই। কিন্তু লালটু ভয়ে মন্টুর কোনো কথা না শুনে আখের ক্ষেতের দিকে দৌড়ে গেল। মন্টু ক্লান্ত হয়ে থানায় ফিরে এসে টোনডেকে সব ঘটনা জানালো। সকালে সবাই কনস্টেবল লালটুকে খুঁজতে আখের খেতে গেল, কিন্তু লালটুর কোনো খোঁজ পাওয়া গেল না। ইন্সপেক্টর সাহেব, আপনি বলেছিলেন যে সুরক্ষার জন্য 2 জন কনস্টেবলকে আখের ক্ষেতের পাশে রেখেছেন, কিন্তু এখন তো কনস্টেবলও নিখোঁজ। এখন কি করা যায়? জমিদার সাহেব, আমার কথা শুনুন। এখন আমাদের অঘরীদের সাহায্য নিতে হবে, তাহলেই জানা যাবে এই আখের ক্ষেতের রহস্যটা কি। গত 5 বছরে মোট 20 জন মানুষ আর না জানি কত পশু এই আখের ক্ষেতে নিখোঁজ হয়েছে। শ্মশান থেকে এক অঘরীকে ডাকা হলো। তিনি কিছু সময় ধ্যান করে কিছু শোনার চেষ্টা করে বললেন,
আমার অভিজ্ঞতা বলছে যে আজ থেকে প্রায় 5 বছর আগে এই আখের ক্ষেতে এক বৃদ্ধাকে হত্যা করে পুঁতে দেওয়া হয়েছিল। সেই বৃদ্ধার অতৃপ্ত আত্মাই নিজের দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য এসব করছে। আমাদের গ্রামে তো আজ পর্যন্ত কোনো বৃদ্ধাকে হত্যা করা হয়নি। তবে হ্যাঁ, 5 বছর আগে আমাদের গ্রামের এক বৃদ্ধা মহিলা নিখোঁজ হয়ে গিয়েছিল। মূর্খ, সে নিখোঁজ হয়নি, তাকে হত্যা করা হয়েছিল। হত্যাকারী আজও এই ভিড়ের মধ্যেই আছে। খুলি এখন সত্যিটা বলে দেবে। অঘরীর সামনে রাখা খুলি হাওয়ায় উড়ে সবাইকে ঘুরে ঘুরে দেখে শেষমেশ গিয়ে থামল কালীপ্রসাদের সামনে। না, এটা মিথ্যে। আমি কোনো হত্যাকারী নই। তোমার কাছে নিজের অপরাধ স্বীকার করার জন্য মাত্র 5 মিনিট সময় আছে। তারপর এই খুলি আর আমার কথা শুনবে না। হ্যাঁ, আমি বৃদ্ধা মহিলাকে হত্যা করেছি, কিন্তু আমার কোনো দোষ ছিল না। ও আমাকে হুমকি দিয়েছিল। কিসের হুমকি? কিসের হুমকি দিয়েছিল সে তোমাকে? আমাদেরকে বিস্তারিত বলো। 5 বছর আগে বৃদ্ধা মহিলা আমাকে আখ ক্ষেতের আখ পাচার করতে দেখে ফেলেছিল। সেই যদি কথা ফাঁস করে দিত তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। তাই রাগের মাথায় আমি তাকে এই আখের ক্ষেতে গলা টিপে মেরে ফেলি। তারপর ওর দেহ মাটির নিচে চাপা দিই। সেই রাত থেকেই আমি অপরাধ বোধে পুড়ছি। এটাই সেই অভিশাপের কারণ, যে কারণে বৃদ্ধার আত্মা শান্তি পায়নি। তখনই অঘরীর সামনে রাখা আগুন থেকে বৃদ্ধার আত্মা বেরিয়ে এলো। কালীপ্রসাদ, তুই আমার জীবন কেড়ে নিয়েছিলি, আর তোর লোভের জন্য নিরীহ মানুষদের বন্দী হতে হয়েছে। ক্ষমা করে দিন বুড়িমা, আমি অনুতপ্ত। আমাকে রেহাই দিন। তোর রক্তের আগুনেই আমার আত্মা মুক্তি পাবে। বৃদ্ধার আত্মা কালীপ্রসাদকে সাথে নিয়ে অঘরীর সামনে রাখা আগুনে মিলে গেল। আর সেই মুহূর্তেই সব বন্দী গ্রামবাসী ও পশু মুক্তি পেল।